অখিলানন্তি অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে? এই এক বেয়ারা বিদকুটে রোগ মেয়ের অকারণ হাসি। যত বলি অকারণ হাসি সর্বনাশী, তা যদি একতিল শোনে। হাসতে হাসতে যে গেলি একেবারে। কি হলো? মেজ পিসি, জিজ্ঞাসা করো তো, ওর বুঝি গল্প লেখার অভ্যেস আছে? আমি আর তাকালাম না। অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল। গপ্পমূলক সাহিত্যের নানা রঙের এবং ভিন্ন স্বাদের গল্প শুনতে আসতে হবে এখানে। নমস্কার, আমি সোনালি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যে ছোট গল্পটি পড়ে শোনাবো, গল্পটির নাম উচিত জবাব। গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবী। পরনে লাল ডুরে, কপালে ধ্যাবড়া সিঁদুর টিপ, হাতে শাঁখা, পায়ে হাই হিল, দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা। উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করল, আচাঞ্চল যাইবার গাড়ি কয়টায় ছাড়বে বলতে পারেন? বলতে আমি পারতাম, বিনা অনুসন্ধানেই পারতাম, কারণ আমার গন্তব্যস্থলও ওই একই। কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, বললাম না আমি। বিবেকের কষাঘাত পীড়িত হয়েও বললাম না। না, বলতে পারি না বলে মুখ ফিরিয়ে গটগট করে চলে এলাম। কি, সত্যি বলে বিশ্বাস করছেন না তো? ভাবছেন একরকম চাল ফলাচ্ছি, নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু? না মশাই, সেসব কিছু না। আসল কথা, পরোপকার আমি করি না, সামান্যতমও না। গত 5 বছর থেকে পরোপকারের ছায়াও মাড়াই না আর। কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি। আর শুধুই কি সুনাম, কি নয়। 5 বছর আগের সেই একটি দিন, সেই রৌদ্রোজ্জ্বল একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে। হ্যাঁ, সেও এমন একটা ট্রেন ছাড়বার পূর্ব মুহূর্ত। হাওড়া নয়, শিয়ালদা। নিজের অ্যাটাচি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি, হঠাৎ দুরন্ত বেগে কুলির পিছনে পিছনে প্রায় তদ্রূপ ছুটন্তবর্তী দুটি নারী মূর্তি এক কামরার দরজা লক্ষ্য করে তীব্র বেগে ছুটে আসছেন নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো। সামনেরটি বৃদ্ধা, কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে রক্তমুখী, কিন্তু পিছনেরটি তা নয়। বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো আরক্তিম। সামনেরটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম, 60-এর কিছু ওপরেই হবে, কিন্তু এটির পারলাম না। সুন্দরী মেয়েদের বয়স বোঝা কঠিন। 18ও হতে পারে, 28 হওয়া বিচিত্র নয়। কিন্তু সে যাক, আমার দৃষ্টি তো সেদিকে ছিল না। বৃদ্ধা মহিলাটির ক্লিষ্টকাতর মুখ দেখেই আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল। কাজেই তৎক্ষণাৎ নিজে উঠে না পড়ে তৎপর হয়ে উঠলাম তাঁর ব্যবস্থা, মানে তাঁদের ব্যবস্থায়। তাকে সযত্নে ধরে উঠিয়ে দিলাম, তাদের মালপত্রগুলি ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গিনীটিকে আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে নিজে উঠলাম। আর সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল। গাড়িটা একেবারে মানুষে আর জিনিসে ঠাসা। সে কালার নেই যে ডাবল মাসুল দিলেই খালি কামরায় হাত পা খেলিয়ে বসে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। এখন সব ক্লাসেই ভিড়। এই তো সেবার যাচ্ছিলাম কোথায় যেন একটা সাহিত্য সভায়। পরের পয়সায়, কাজেই নির্মল আনন্দময় চিত্তে প্রথম শ্রেণীতে চড়ে চলেছি। হঠাৎ যেন গায়ের কাছেই একটি বিজাতীয় অনুভূতি। তার কাছ থেকে সরে সরে বসলাম, কারণ পরনে ময়লা একটা টেনা, গায়ে শুধু ফতুয়া। যা ভেবেছি তাই, নিশ্চয়ই বিনা ভাড়ার যাত্রী, বেপরোয়া উঠে পড়েছে। কটমট করে তাকাতে লাগলাম, ভাবতে লাগলাম, আসুক না একবার টিকিট চেকার, বাছাধন টেরটি পাবেন মজা। উফ,
কি লজ্জাই পেয়েছিলাম সেদিন। যেই না চেকারের আবির্ভাব, আমি সেই ফতুয়াধারীর দিকে, যাকে বলে রোষকষায়িত দৃষ্টি নিক্ষেপ, তাই করে বললাম, কই টিকিটটা বার করো। পান খাওয়ার আয়োজন করছিল লোকটা। ময়লা একটা বটুয়া খুলে আমার কথায় কেমন যেন একটু হাসল। তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা প্রথম শ্রেণীর টিকিট বার করে চুনের কৌটো দিয়ে চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগলো। ভাবুন একবার আমার অবস্থাটা। আর ওদের ওইসব ভাই বেরাদারদের আমার মুখের সামনে থেকে হাতছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ মহিমায় উঠে পড়া, সে তো সর্বদাই দেখছি। বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে যখন ভাবছি দুধ চাই একটা ট্যাক্সি ডেকে নি না হয়, কতই আর পড়বে, ঠিক সেই মহামুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত নেড়ে দাঁড় করিয়ে উঠে পড়ে জেদো মেধো রামা শ্যামা। সাদে আর বলছি, শ্রেণীর মহিমা আর নেই। সে যাক, কি বলছিলাম, গাড়িতে ভিড়, তাই না? হ্যাঁ, গাড়িতে পা বাড়াবার জায়গা নেই। তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি। সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আছড়ে পড়ল, নান্তি, আমার কুঁজোটা, জলের কুঁজোটা দেখছি নে যে। চমকে শিউরে উঠলাম। বুকের রক্ত কুঁজোর জলের মতোই হিমশীতল হয়ে গেল। গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুঁজো, দেখেছি মুখে একটা জার্মান সিলভারের গেলাস চাপা দেওয়া হৃষ্টপুষ্ট নিটোল একটা কুঁজো। বিরোহিণীর মতো একাকিনী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে। উদাসীনের মতো তাকিয়ে দেখেছি মাত্র, স্বপ্নেও ভাবিনি তার জন্যেই এই আর্তনাদ উঠবে। বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলেন, সেই ওস্তাদ ছোকরাটা গেলেন কোথা? জিনিসগুলো তোলবার সময় কি আকাশপানে ছিল? আমি অবাক। বলাই বাহুল্য, এহেন মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না, বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলেই শান্ত চাহনির কৃতজ্ঞতা এবং বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব। তা নয়, এ কি! তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তিম আভা আর নেই, তার বদলে ঘষা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব। তবু গিয়ে হাত কচলে বলি, আগে ঠিক বুঝতে পারিনি কুঁজোটা আপনাদের। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টিপ্রদীপে এবার আমার আপাদমস্তক আরতি করে নিয়ে বিরক্ত কণ্ঠে বলেন, আ, তুমি বুঝি তরবর করছিলে তখন? তা বলে জিনিস তুলবার সময় মোট গুণে তুলতে হয় তাও জানো না বাছা? জলের বাক্স না হয়ে গয়নারই বাক্স হতো যদি। বলতে পারতাম, মোটের মোট সংখ্যা তো আমার জানবার কথা নয়, কিন্তু বললাম না। অপরাধীর মতো ঘাড় চুলকোতে লাগলাম। বৃদ্ধা পুনশ্চ ঝঙ্কার দিলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে আর কি হবে? যা গেছে তা তো আর ফিরবে না। আহা, অমন জলজ্যান্ত সিলভারের গেলাসটা গো! যাকে মরুককে, এখন জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে জায়গা বার করো। কৃতার্থ হয়ে তাই করতে থাকি শশব্যস্তে প্রাণপণে। মহিলাটি গজগজ করতে থাকেন, দেখে শুনে ভালো গাড়িতে তুলেছ বাচ্চা, একটু পা মেলবার ঠাঁই নেই। আমি বলে বাতের জ্বালায় 2 মিনিট পা মুড়ে বসতে পারি না। নান্তি, নান্তি নাম্নী সঙ্গিনীটি তাঁর এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুক খুক করে হাসছিল কিংবা কাশছিল। এইবারে আঁচল সরিয়ে কি যেন বলে চুপি চুপি। তার কথাটা শোনা যায় না, কিন্তু তার কথার উত্তরটা শোনা যায়। তুই থাম নান্তি, ওর হয়ে আর ওকালতি করতে আসিস নে। রেলগাড়িতে আমি এই নতুন চড়ছি কি না, 62 বছর ধরে রেলগাড়িতে আমি চড়ছি, কখনো এমন পা মুড়ে বসিনি। বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে। আমি পরম উদাসীনের মতো বাইরের জানলার দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করি, কিন্তু জানলা ভর্তি তো শুধু নরমুণ্ডের শাড়ি। এ পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি জোটে? কোথাও না কোথাও ধাক্কা খাবে সে দৃষ্টি। কিছুক্ষণ
নিস্তব্ধতা। হঠাৎ আবার তারস্বরে আর্তনাদ। নান্তি, আমার দোক্তার কৌটো। সঙ্গে সঙ্গে যেন একটা বীণার ঝঙ্কার ঝনঝনিয়ে ওঠে। দোক্তার কৌটো? সে তো ওই বেতের ঝাঁপির মধ্যে বাঙ্কে উঠে গেছে। বাঙ্কে উঠে গেছে? বৃদ্ধা আবার একটি ভাঙা কাঁসির বাজনা বাজিয়ে দেন। বলি, ও ভালো মানুষের ছেলে, কেমন আক্কেলটি তোমার বাছা! ঝাঁপিটাকে একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো, আর ওর মধ্যেই যে আমার ছিষ্টির দরকারি জিনিস। শুনে আমি তো চোরের অধম, সে কি এক্ষুনি পেড়ে দিচ্ছি বলে সিটে উপবিষ্ট একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর এক ভদ্রলোকের আঙুল থেঁতলে দিয়ে সিটে উঠে তাড়াতাড়ি তাঁর বেতের ঝাঁপি পেড়ে দিই। এবার ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে একসঙ্গে গোটা 2 পান আর এক টিপ দোক্তা গালে ফেলেন। তারপর এক টুকরো মোলায়েম হাসি হেসে বলেন, আমার তো আর কোনো বালাই নেই, শুধু এই একটি নেশা, আজ এটাই মরেছি। আজ জেলে উঠলেই যেন আজও বাতেক বাড়ে। হ্যাঁ রে নান্তি, পৌঁছতে তো সেই সন্ধে হয়ে যাবে, এই কটা পানি চলবে? নান্তি গোলগাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলল, তাই কখনো চলে মেজো পিসি? সামনে স্টেশন এলেই তো ইনি তোমার পান এনে দেবেন। শুনুন শুনুন আপনারা, এইসব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয়। একটু না হয় ভদ্রতা করেইছি, তাই বলে আমার ওপর যথেচ্ছাচার চালাবে নাকি? অথচ এভাবে নিশ্চিত প্রত্যয়ের সুরে বললে আপনারাই বা কী উত্তর দিতে পারতেন? অতঃপর বৃদ্ধা মহিলা ঝাঁপি থেকে আরও একটা বড়সড় কৌটো বার করে ঢাকনি খুলতে খুলতে বলেন, নে নান্তি, এই সময় গোটা কতক সন্দেশ গালে ফেলে নে দিকিনি। সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিতে মাথা নাড়ে। বলা বাহুল্য, এইটুকুতে বৃদ্ধা মহিলা নিবৃত্ত হল না। তীব্র স্বরে বলে ওঠেন, মাথা নাড়ছিস যে? সেই কোন কালে এক মুঠো ভাত খেয়ে এসেছিস, খিদে পাইনি? না মেজো পিসি। না, অমনি না বললেই হলো। তোর খিদে পেয়েছে কি না আমি বুঝবো না, তুই বুঝবি। নে ধর বলছি। এবার যুক্তিসহ আপত্তি। গোল মুখ আরও গোল করে নান্তি আবদারের সুরে বলে, জল নেই কিছু না, সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি। জল নেই, জল আসবে। মেজো পিসি গর্জে ওঠেন, ওগো বাছা, ভালো মানুষের ছেলে, জলের কুঁজোটি ঘুচিয়ে দিয়ে দিব্যি তো নিশ্চিন্তি হয়ে দাঁড়িয়ে আছো। বলি, আমার সঙ্গে একটা কচি বাচ্চা রয়েছে, তার খিদে তেষ্টা আছে তো, সে হুঁশ নেই। জলের একটা ব্যবস্থা করো। কচি বাচ্চা? আমি সচমকে মেজো পিসির কচি বাচ্চাটির দিকে তাকাই। দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি। সে কি হাসি! মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন, তিনি যদি কচি বাচ্চা হন, তাহলে এ সংসারে পাকাপোক্তান্য কে? মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেমে পড়ি। রাগেই গায়ের জোর বাড়ে, বুদ্ধি খুলে যায়। তাই রাগ করে শুধু যে একটা সবাই কিনে জল ভরেই আনি তা নয়, আনি গরম চা, গরম সিঙাড়া, ছানার জিলিপি, আনি এক গোছা সবুজ মিঠে পান। এতক্ষণে বৃদ্ধা মহিলাটির মুখে একটি সত্যকার হাসি ফুটে ওঠে, নির্মল আনন্দের শুভ্র হাসি। মধুর কণ্ঠে বলেন, যাক, এতক্ষণে তবু একটা আক্কেল আচরণ দেখিয়েছ বাছা। নে নান্তি, খা। নান্তি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনা তারে ঝঙ্কার তোলে। আমি তো আর বক রাক্ষস নই যে ওইগুলো খাবো, যে এনেছে সে খাক না। বৃদ্ধা সুমধুর কণ্ঠে বলেন, আহা, তা খাবে বই কি? সন্দেশেতে আর এই চা খাবারেতে ভাগ করে দুজনে মিলেমিশে খা। আমি কোনো মন্তব্য করব না, আপনারা শুনে যান।
আমার মধ্যে যে আগুন জ্বলছিল তা চেপে গম্ভীরভাবে বলি, আমি খাবো না, খিদে নেই। মেজ পিসির নানতে হাসি চাপা অমায়িক মুখে বলে, সে কি, খিদে নেই কেন, সেই থেকে কত খাচ্ছেন। তা হোক। পাগল হয়েছেন? তা হয় না। বলে দুপক্ষের সমস্ত খাবারগুলি চুলচেরা ভাগে ভাগ করে একটা ভাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলেন, এই নিন, কেমন খেতে পারেন দেখি। এই চাওয়ালা, আর এক গেলাস চা দাও। আমি তো আর ওর মতন মানে বাচাল নই, কাজে কাজেই অতঃপর বিনা বাক্য ব্যয়ে চা খাই, খাবারও খাই। নানতিটি দেখতে গোলাপটি হলেও খাবার বেলায় দেখলাম দিব্যি। সেই একটি রাস খাবার দিব্যি সেঁটে ফেলে নতুন কুঁজো থেকে জল ঢালতে ঢালতে বলে, মেজো পিসি, তোমার পান থেকে একটা ভাগ দিও তো, মিষ্টি খেয়ে গলাটা কেমন জ্বালা করছে। আপনি খাবেন না কি? খাবেন না? সুপারি? তাও না? উফ, কি দুর্দান্ত ভালো ছেলে রে বাবা। আবার সেই হাড় জ্বালানো ঝন্টু মার্কা হাসি, বুড়ির গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহকারী যে ওই কচি বাচ্চাটির এই ঝুনো হাসি। ও কেন ওরকম মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে? আর আমিই বা কেন একবারও পারছি না ওই রকম তাচ্ছিল্য আর ব্যঙ্গ মিশ্রিত মজা দেখা হাসি হাসতে? মনে মনে সংকল্প করলাম, ওকে ওর ওই হাসির সমুচিত জবাব দিতে হবে। কি করে হবে তা জানি না, কিন্তু একটা কিছু করতেই হবে। এই দৃঢ় সংকল্পের তাড়নায় এ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বার দুরন্ত ইচ্ছাকে শতবার দমন করে টিকেই থাকলাম গ্যাঁট হয়ে, গাড়ির অন্যান্য আরোহীদিগকে সম্পূর্ণ ভুলে গিয়ে। কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছি আমরা, মানে আমি আর নান্তি এবং নান্তির দোর্দণ্ড প্রতাপশালিনী মেজ পিসি। আমার তখন শুধু চিন্তা, কি করে মেজ পিসির ভাইঝির ওই বেয়াড়া হাসির সমুচিত উত্তর দেব। কিন্তু কোথায় কি, চিন্তা করতে করতে গাড়ি কেষ্টনগরে এসে গেল। মেজ পিসি একখানি 5 টাকার নোট বার করে বললেন, ছেলে, এই 5 টাকার সার ভাজা কিনে দাও দেখিনি। যাচ্ছি কুটুম বাড়ি, অবশ্যই কলকাতা থেকে মিষ্টি নিয়েছি সঙ্গে। তা হোক, কি বলিস নান্তি, গুড়ে ঢাললেই মিষ্টি। আমি সবিনয়ে বললাম, স্টেশনের জিনিস তেমন ভালো হবে কি? ভালো হবে না? মেজ পিসি সন্দিগ্ধ। না, এরা হলো গিয়ে নেহাত বাজে ময়রা, খাঁটি জিনিস এরা পাবে কোথায়, চোখেও দেখেনি। সঙ্গে সঙ্গে আবার সেই কামান গর্জন, গর্জন না হোক গর্জনের অনুভূতি বহনকারী, অর্থাৎ সেই হাসি, সেই গোল গালে টোল খাওয়া ঈষৎ মুচকি ঝুনো ঝন্টু হাসি। হে ঈশ্বর, আমি কি করব? না, কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক। জীবনে প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে, অপদস্থ করতে, যাতে তাতে কষ্ট দিতে উনি এক পায়ে খাড়া। খুব সম্ভব ভদ্রলোক জাতে বাঙালি, তাই এত স্বজাতি বিদ্বেষ। অতএব এমন কোনো জন্ম পেলাম না যে সেই হাসিকে ফাঁসি কাটে চড়াই। তবু ভেবেচিন্তে ফের বলতে যাচ্ছিলাম, এ জিনিস দিয়ে কুটুমবাড়িতে বরং নিন্দেই কেনা হবে। বলা হলো না, মৃদু কণ্ঠ ধ্বনিত হলো, তাহলে এক কাজ করতে বলো না মেজ পিসি, উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিস খুঁজুন, আমরা আমাদের লালবাগের ওখানে ঠিকানা দিয়ে দিই, পরের গাড়ি ধরে উনি সেখানেই পৌঁছে দেবেন। এখন নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে। বলুন বলুন আপনারা। এর পরেও যে আমি আমার মাথা ঠিক রেখেছিলাম, তাতে বাহাদুরি দেওয়া উচিত কিনা আমাকে। পড়ে রইল মেজ পিসির নোট। লাফ দিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। গটগট করে এগিয়ে গেলাম। না, শহরের দিকে নয়, সেই খাবার ফেরিওয়ালাটার দিকেই। জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় 8.5 টাকার সরভাজা সরপুরিয়া। খাক ওদের কুটুম্বরা, এই বাজে মালই খাক। মেজ পিসি জিনিসগুলো নেড়ে চেড়ে হৃষ্টচিত্তে বললেন,
কই, তেমন মন্দ তো নয়, দিব্যি বাস বেরোচ্ছে। নানটি, সবচেয়ে বড় কৌটোটা বার কর দেখি। ও মা, নোটখানা যে পড়ে, কি দিয়ে কিনলে গো? গম্ভীরভাবে বললাম, আমার দাম লাগেনি। দাম লাগেনি? ও মা, সে কি? হ্যাঁ, ও ছোকরা আমাদের দেশের ছেলে, আমাদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ, তাই। মা, তাই বুঝি? তা ভালো। তা এ তো অনেক, তুমি দুখানা নাও। আমার কি হবে? শূন্য কথা, খাবার আবার কি হবে? খাবে। ও কিলা নান্তি, অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে? এই এক বেয়ারা বিদকুটে রোগ মেয়ের অকারণ হাসি। যত বলি অকারণ হাসি সর্বনাশী, তা যদি একতিল শোনে। হাসতে হাসতে যে গেলি একেবারে। কি হলো? মেজপিসি, জিজ্ঞাসা করো তো, ওর বুঝি গল্প লেখার অভ্যেস আছে? আমি আর তাকালাম না। অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল। না, কোনো জবাব দেয়া হলো না। নির্লিপ্তভাবে নিজের অ্যাটাচি কেসটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি, হঠাৎ পিছন থেকে কাশি ভাঙার আওয়াজ। ছেলে, গট গট করে চলে যাচ্ছে যে। দেখছো, এই সন্ধেবেলা বিদেশ বিভূই জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মোট ঘাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকু খোঁজ নিয়ে যাবে তো? পারতাম, এই মোক্ষম সময়ে সেই হাড় জ্বালানো টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম। উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটোল হয়ে যেত। অনায়াসেই ওর মতো ওই রকম মুচকি হেসে বলতে পারতাম, তা আপনারা তো আর আমাকে সহায় করে পথে বেরোননি। বলতে পারতাম, আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত। বলতে পারতাম, হ্যাঁ, অনেক কিছুই বলতে পারতাম, কড়া আর ধারালো। কিন্তু বলতে পারলাম না। পুরুষ জাতির উদারতা বোধ আমার বলি বলি মুখকে চেপে ধরল। উচিত জবাব দেবার জন্য যে মহিমময় সংকীর্ণতাটুকু আবশ্যক, তার সবটুকুই যে বিধাতা পুরুষ কেবলমাত্র মহিলা জাতিকেই নিঃশেষে ঢেলে দিয়েছেন, পুরুষদের ভাগ্যে রাখেনি। কাজে কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো, আপনারাও এখানে নামবেন নাকি? নামবো না তো কি বসে থাকবো? কুলি, কুলি রবে হাঁক পেড়ে এদের নামিয়ে নিলাম এবং সবিনয়ে শুধলাম, যাবেন কোথায়? যাবো তো কাঁচাপটির নিমাই উকিলের বাড়ি, কিন্তু কই কাউকে দেখছি না তো। হ্যালো নান্তি, তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি। কুটুম কাটুম আসবার কথা থাকলে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয়, এইটুকু জ্ঞান নেই? নান্তির কণ্ঠ এবার ক্ষীণ, মুখে অপ্রতিভ ভাব। তা আমরা তো আর কোন গাড়িতে আসছি তা জানিয়ে আসিনি। কিন্তু ক্ষীণ কণ্ঠ দাঁড়াতে পায় না মেজপিসির কণ্ঠ দাপটে। থাম থাম তুই, আর মামাদের হয়ে ওকালতি করতে আসিসনি। বলি আজ আসবো তা তো জানতো, তবে গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল না? কি করবো, নেহাত নাকি তোর দায়িত্ব আমার গলায়, তাই মরতে মরতে এসেছি। নইলে তোর মামাদের বাড়িতে আমার আসবার কি দায় পড়েছিল রে? নে, এই ছেলেটাকে ঠিকানাটা গুছিয়ে বলে দে। এবার নান্তি তীক্ষ্ণ কঠিন। কেন ভাবছ মেজপিসি, আমি গাড়োয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো। পারলেই বা পারতে দিচ্ছে কে? মেজপিসি ঝাঁসির রানীর ভঙ্গিতে বলেন। সে আমাকে কাটলেও হতে দেব না, বলি খুব তো সাহস। গাড়োয়ান বেটা যদি তরবরিয়ে গাড়ি অন্যদিকে নিয়ে যায়? ব্যস্ত হয়ে বলি, সে তো নিশ্চয়ই, ওসব লোককে বিশ্বাস কি। চলুন, আপনার কাঁসাপটি লোহাপটি কোথায় যেতে হবে? না বলে উপায় কি? আর আমি তো বলিনি অঘটন ঘটন পটীয়সী নিয়তি দেবী
তখন আমার কণ্ঠ ভর করে সব কিছু বলাচ্ছেন, আর এ পর্যন্ত তিনিই তো ঘাড়ে ধরে চালিত করে আনলেন। তারপর আর কি, সেই রাত্রে দুটি অসহায় অবলার গার্জেন হয়ে কাঁসাপটির নিমাই উকিলের বাড়িতে গেলাম। কাঁসাপটির নিমাই উকিলের প্রাণটা কঠিন নয়, বরং মাখনেরই মতো। হাজার হোক, পুরুষের প্রাণ তো। তাই বারবার ত্রুটি স্বীকার করে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন পরদিন তার বাড়িতে নেমন্তন্ন খেতে। তারও পরে সে আর নিজ মুখে বলিই বা কী করে। তবে নেহাত যদি না ছাড়েন তো বলি, সেই অঘটন ঘটন পটীয়সী নিয়তির নিয়মে তদবধি এই 5 বছরকাল মেজপিসির নান্তি আমাকে ঘাড় ধরে চালিত করছেন। অবশ্যই তাতে যে আমি খুব বেশি কাতর তা নয়, তবে সেই অবধি পরোপকার আর করিনি, কারণ ঠিক জানি করলে তার কাছে চাপা থাকবে না, আর টের পেলেই ঝংকার দিয়ে বলে উঠবেন, পরোপকার না হাতি। কি তার আমার বুঝতে বাকি নেই? তোমার মতো হ্যাংলা বেটা ছেলে আমি যদি আর দুটো দেখেছি। গাড়িতে তোমার অবস্থা দেখেছি আর হাসি চাপতে চাপতে মরে গেছি। নেহাত কচি ছেলেটা সামনে রসগোল্লা দেখলেও অমন জ্ঞানহারা হয়ে ছোটে না। মেজপিসিও কম চাল চালেনি, দেখেই ঝোঁক পড়ে গিয়েছিল কি না। কিন্তু তুমি যদি অমন আদেকলা না হতে, বলি আমায় পারত কেউ ভুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনপোর সঙ্গে বিয়ে দিতে। আবার সেই হাড় জ্বালানো গালে টোল ফেলা ঝুনো হাসি। এই 5 বছরের মধ্যে একদিনের জন্য যার সমুচিত জবাব দিয়ে উঠতে পারিনি। অথচ বিশ্বাস করুন আপনারা, শুধু ওই জন্যই টোপর পড়ার বোকামিটুকু করে বসেছিলাম। ভেবেছিলাম নিজের কোটে পেয়ে। ও কি, আপনারাও যে সেই রকম সর্বনেশে হাসি হাসতে শুরু করেছেন দেখছি। মানে কি, ছোঁয়াচ লাগলো নাকি? কেমন লাগলো গল্পটা? গল্পটি ভালো লাগলে গপ্পমূলক চ্যানেলে আপনাদের মতামত লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন সকলে। ধন্যবাদ।